Hello friends, welcome back to Indigo Part 3 written by Louis Fischer. Friends, Indigo Part 1 এবং Part 2 তে আমরা দেখেছি কিভাবে গান্ধীজি চম্পারণে এসেছেন এবং চম্পারণে আসার পরে রাজকুমার শুক্লার সাথে তিনি ডক্টর রাজেন্দ্র প্রসাদের বাড়ি যান এবং তিনি বিভিন্ন চাষিদের সাথে কথাবার্তা বলে নীলকর সাহেবদের বিরুদ্ধে তিনি অনেক তথ্য প্রমাণ জোগাড় করেছেন। এবং ফ্রেন্ডস, এরপরে আমরা আরও দেখেছি তিরুহাট ডিভিশনের পুলিশ সুপারিনটেন্ডেন্ট মহাত্মা গান্ধীকে খবর পাঠান এবং তিনি সেখানে তার সাথে মিটিং করেন এবং মহাত্মা গান্ধীর এগেনস্টে কোর্টে মামলা ওঠে যে তিনি আইন অমান্য করেছেন। তিনি ওনাকে যে চম্পারণ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল সেটা তিনি করেননি, অর্থাৎ তিনি সরকারি আইন অমান্য করেছেন, তাই তার বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছিল। এবং আমরা আরও দেখতে পেয়েছি কিভাবে দলে দলে চাষিরা এসে মহাত্মা গান্ধীকে সাপোর্ট করেছিলেন এবং মহাত্মা গান্ধীকে কোর্ট বাধ্য হয়েছিল উইদাউট বেল তাকে ছেড়ে দিতে। এবং ফ্রেন্ডস, আমরা দেখেছি যে যেই রাজেন্দ্র প্রসাদ, ব্রিজ কিশোর বাবু, মৌলানা মাজহারুল হক, এইসব প্রমুখ যারা লয়ার, ফেমাস লয়ার, তারাও এখন গান্ধীজির সাথে একমত এবং তারাও গান্ধীজিকে সাহায্য করার জন্য তৈরি। এবং এমন পরিস্থিতিতে যখন এই রাজেন্দ্র প্রসাদ বা এই ধরনের লয়ারেরা যখন ওনার সাথে একমত এবং ওনাকে সাহায্য করার জন্য তৈরি, তখনই মহাত্মা গান্ধী বলেন দ্য ব্যাটল অফ চম্পারণ ইজ ওন। কারণ চম্পারণের বিদ্রোহ জয়লাভ তখনই হবে যখন এখানকার উঁচু স্তরের মানুষরাও নিচু স্তরের মানুষদের সাহায্য করবে এবং নিচু স্তরের মানুষরা যখন তাদের ভয় থেকে বেরিয়ে আসতে পারবে। এবং আমরা দেখলাম যে কিভাবে চাষিরা তাদের ভয় থেকে বেরিয়ে এসে মহাত্মা গান্ধীকে সাপোর্ট করতে এসেছেন, যে তাদেরকে সাহায্য করতে এসেছে। এবং লয়াররাও বা যারা উঁচু স্তরের মানুষ তারাও মহাত্মা গান্ধীর সাথে একজোট হয়েছেন এবং সাধারণ মানুষকে সাহায্য করার জন্য তৈরি হয়েছেন। চলো ফ্রেন্ডস, আমরা দেখে নিই ইন্ডিগো পার্ট 3-তে বাকি পোর্শন কি হয়েছে। কারণ মহাত্মা গান্ধীর যে কেসটা, সেটা মহাত্মা গান্ধীকে বেল দেওয়া হয়েছিল, কিন্তু সেই কেসের তখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি। এরপরে মহাত্মা গান্ধীকে কি জেলে নেওয়া হয়েছে নাকি না, চলো আমরা দেখি আর দেরি না করে। Several days later, Gandhi received a written communication from the magistrate informing him that the lieutenant governor of the province had ordered the case to be dropped. কিছুদিন পরে আমরা এর আগে দেখেছি যে মহাত্মা গান্ধীর কেসটা তখনও পর্যন্ত সলভ হয়নি, কারণ যে কোর্টের যে উকিল, তিনি কোর্টের যে জাজ, তিনি বলেছেন যে এই কেসটা তিনি কিছুদিন পরে ডিসিশন দেবেন, আর তার ততদিন পর্যন্ত মহাত্মা গান্ধী উইদাউট বেল ফ্রিলি থাকতে পারেন। এর কিছুদিন পর, সেভারাল ডেজ লেটার, কিছুদিন পর গান্ধী রিসিভড আ রিটেন কমিউনিকেশন ফ্রম দ্য ম্যাজিস্ট্রেট। ওখানে যে ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই ম্যাজিস্ট্রেট মহাত্মা গান্ধীকে একটা রিটেন কমিউনিকেশন অর্থাৎ কোনো চিঠি দিয়েছেন, যেখানে লেখা হয়েছে দ্যাট দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ দ্য প্রভিন্স হ্যাড অর্ডার দ্য কেস টু বি ড্রপ। লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন তখন? ওখানকার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার এডওয়ার্ড গেট। মনে রাখবে, স্যার এডওয়ার্ড গেট ছিলেন লেফটেন্যান্ট গভর্নর। এবং সেই লেফটেন্যান্ট গভর্নর তিনি অর্ডার দিয়েছেন যে সেই কেসটা এখানেই শেষ করা হলো, সেই কেসটা আর উঠবে না। কারণ ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেছিল, নীলকর সাহেবরা ভয় পেয়েছিল যে এর পরে যদি এটা হয় তাহলে হয়তো যেসব চাষিরা প্রচণ্ডভাবে রেগে গিয়েছিল, সেই সব চাষিরা নীলকর সাহেবদের উপর অত্যাচারও করতে পারে বা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। তার জন্য তারা নিজের মান সম্মান থাকতে থাকতেই কেসটাকে ডিসমিস করে দিল। সিভিল ডিসওবিডিয়েন্স হ্যাড ট্রাম্পড। আর এখানেই আইন অমান্য আন্দোলন জয়লাভ করলো। সিভিল ডিসওবিডিয়েন্স মানে আইন অমান্য, সিভিল অর্থাৎ আইন, ডিসওবিডিয়েন্স মানে ওবিডিয়েন্স মানে মান্য, ডিসওবিডিয়েন্স মানে অমান্য। আইন অমান্য আন্দোলন এখানেই ট্রাম্পড, এখানেই জয়লাভ করলো। দ্য ফার্স্ট টাইম ইন মডার্ন ইন্ডিয়া, ভারতে প্রথমবার আইন অমান্য আন্দোলন জয়লাভ করলো। এর আগে তিনি এই একই প্রসেসে জয়লাভ করেছিলেন, সেটা হলো আফ্রিকাতে, কিন্তু ভারতে প্রথমবার আইন অমান্য আন্দোলন এই চম্পারণ এপিসোডেই জয়লাভ করে। Gandhi and the lawyer now proceeded to conduct a far-flung inquiry in the grievance of the farmers. গান্ধী এবং অন্যান্য লয়ারেরা তারা এখন proceeded to conduct a far-flung মানে অর্থাৎ হিডেন বিভিন্ন ইনকোয়ারি তারা জোগাড় করতে শুরু করলেন into the grievance অফ দ্য ফার্মার্স। গ্রিভেন্স মানে হলো তাদের যে নালিশ করেছে, তারা যে বিক্ষোভ করেছে, সেই বিক্ষোভের কারণটা কি, কতটা যুক্তিযুক্ত, এই বিষয়টা নিয়ে আরও তারা ইনকোয়ারি করতে শুরু করলেন, আরও তথ্য জোগাড় করতে শুরু করলেন। ডিসপোজিশন মানে সাক্ষ্য বা সই। Dispositions by about 10,000 peasants were written down.
প্রায় 10,000 চাষির সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল অ্যান্ড নোটস মেড অন আদার এভিডেন্স, আর অন্যান্য তথ্যের নিরিখে নোট তৈরি করা হয়েছিল। এভিডেন্স অর্থাৎ তথ্য। ডকুমেন্টস ওয়ার কালেক্টেড, বিভিন্ন ডকুমেন্ট জোগাড় করা হলো, কারণ তাদেরকে তো বিভিন্ন জায়গায় সই করতে হয়েছিল চাষিদেরকে যখন তারা চুক্তিবদ্ধ হয়। দ্য হোল এরিয়া থ্রবড উইথ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ইনভেস্টিগেটরস। থ্রব মানে ধুকধুকানি, মানে ওই এরিয়াতে একটা যেন থমথমে পরিবেশ, যারা ইনভেস্টিগেট করছে তাদের অ্যাক্টিভিটিতে প্রচণ্ড হারে তারা খুব মন দিয়ে ইনভেস্টিগেশনের কাজটা করছিলেন। অ্যান্ড দ্য ভেহেমেন্ট প্রোটেস্ট অফ দ্য ল্যান্ডলর্ড, আর অন্যদিকে কি হচ্ছে, ল্যান্ডলর্ড যারা জমির মালিক অর্থাৎ নীলকর সাহেব, এখানে জমির মালিক নয় নীলকর সাহেব যারা, তারাও প্রচণ্ডভাবে প্রোটেস্ট করছিলেন, তারা প্রোটেক্ট করার চেষ্টা করছিলেন কিভাবে এদেরকে থামানো যায়। ইন জুন গান্ধী ওয়াজ সামান টু স্যার এডওয়ার্ড গেট, আর জুন মাসে গান্ধীকে ডেকে পাঠানো হলো স্যার এডওয়ার্ড গেটের কাছে। দ্য লেফটেন্যান্ট গভর্নর, এই চম্পারণের যে লেফটেন্যান্ট গভর্নর বা তিরুহাট ডিভিশনের যে লেফটেন্যান্ট গভর্নর, সেই লেফটেন্যান্ট গভর্নর স্যার এডওয়ার্ড গেট গান্ধীজিকে ডেকেছেন কোন মাসে, জুন মাসে। বিফোর হি ওয়েন্ট হি মেট লিডিং অ্যাসোসিয়েটস, তিনি এডওয়ার্ড গেটের সাথে দেখা করার আগেই তিনি বিভিন্ন অ্যাসোসিয়েটস, বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করলেন, কারণ যদি উনাকে তখনই অ্যারেস্ট করা হয় তাহলে গান্ধীজি আর ফিরে এসে কিছু করতে পারবেন না। এগেন লেট ডিটেল প্ল্যানস ফর সিভিল ডিসঅবিডিয়েন্স ইফ হি শুড নট রিটার্ন, যদি তিনি আর ফিরে না আসেন তাহলে কিভাবে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টটাকে চালিয়ে নিয়ে যাওয়া যাবে সেটা নিয়ে তিনি প্ল্যান করে গেলেন। গান্ধী হ্যাড 4 protracted interviews with the lieutenant governor who as a result appointed an official commission of inquiry into the indigo sharecropper situation. এই যে লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ স্যার এডওয়ার্ড গেট, তার সাথে গান্ধীজির প্রোট্রাক্টেড মানে দীর্ঘ অনেক লম্বা ইন্টারভিউ হয়েছে 4টা। খেয়াল রাখবে কয়টা ইন্টারভিউ হয়েছে, গান্ধীজি আর লেফটেন্যান্ট গভর্নর স্যার এডওয়ার্ড গেটের মধ্যে 4টা ইন্টারভিউ হয়েছে লং টাইম ধরে। অ্যাজ এ রেজাল্ট, আর এই ইন্টারভিউয়ের কারণে অ্যাপয়েন্টেড লেফটেন্যান্ট গভর্নর যে স্যার এডওয়ার্ড গেট, তিনি কি করেছেন, অ্যাপয়েন্ট করেছেন একটা কমিশন, অ্যান্ড অফিসিয়াল কমিশন অফ ইনকোয়ারি ইন্ডিগো শেয়ার ক্রপার সিচুয়েশন। এই যে নীল চাষিদের, ইন্ডিগো শেয়ার ক্রপার্স অর্থাৎ নীল ভাগ চাষিদের যে অবস্থা, করুণ অবস্থা, সেই অবস্থাটা সম্পর্কে ইনকোয়ারি করার জন্য তিনি একটা কমিশন গঠন করলেন। এবার এই কমিশনে কারা কারা মেম্বার ছিল খেয়াল রাখতে হবে। দ্য কমিশন কনসিস্টেড অফ ল্যান্ডলর্ডস, যারা নীলকর সাহেব তারা, গভর্নমেন্ট অফিসিয়ালস, সরকারি অফিসিয়ালরা থাকবে, অ্যান্ড গান্ধী অ্যাজ দ্য সোল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পেজেন্টস, আর চাষিদের তরফ থেকে একমাত্র কে ছিল, মহাত্মা গান্ধী। গান্ধী রিমেইন্ড ইন চম্পারণ ফর অ্যান ইনিশিয়াল আনইন্টারাপ্টেড পিরিয়ড অফ 7 months। গান্ধীজি চম্পারণে ছিলেন 7 মাস ধরে, আনইন্টারাপ্টেড মানে এই 7 মাসের মাঝখানে তিনি অন্য কোথাও যাননি। অ্যান্ড দেন এগেইন ফর সেভারাল শর্টার ভিজিটস, আর এরপরেও তিনি বেশ কয়েকবার এই চম্পারণে এসেছেন। দ্য ভিজিট আন্ডারটেকেন ক্যাজুয়ালি অন দ্য এন্ট্রিটি অফ অ্যান আনলেটেড প্রেজেন্টস ইন হার এক্সপেকটেশন দ্যাট ইট উড লাস্ট এ ফিউ ডেজ অকুপাইড অলমোস্ট এ ইয়ার অফ গান্ধীজ লাইফ। আর তিনি যে এসেছেন আন্ডারটেকেন ক্যাজুয়ালি অন দ্য এন্ট্রিটি অফ আনলেটার্ড মানে নিরক্ষর পেজেন্ট, যে নিরক্ষর চাষি তারা, সে তো মহাত্মা গান্ধীকে অনুরোধ করেছে, এন্ট্রিটি মানে অনুরোধ করেছেন যে তিনি আবার যেন আসেন। তারা এক্সপেক্ট করেছিল যে গান্ধীজি আরও কিছুদিন এখানে থেকে যাবেন, অকুপাইড অলমোস্ট এ ইয়ার অফ গান্ধীজ লাইফ। আর এই সব কিছুর ফলে 7 মাস তো তিনি অলরেডি ছিলেন, আবার রিকোয়েস্টের কারণে তিনি আরও ছিলেন, যা প্রায় 1 বছর গান্ধীর জীবনে তিনি চম্পারণে কাটিয়েছেন। The official inquiry assembled a crushing mountain of evidence against the big planters. আর অফিসিয়াল যে ইনকোয়ারি কমিশন বসানো হয়েছিল, সেই ইনকোয়ারি কমিশন জোগাড় করলো যে ক্রাশিং মাউন্টেন, অনেক মানে মাউন্টেন মানে কি, পাহাড় সমান তারা তথ্য জোগাড় করেছে এগেইনস্ট দ্য বিগ প্ল্যান্টার্স, বড় যে নীলকর সাহেব তাদের বিরুদ্ধে তারা মাউন্টেনের মতো বড়, মানে এত বেশি তারা তথ্য প্রমাণ জোগাড় করেছেন। অ্যান্ড ওয়েন দে স দিস দে অ্যাগ্রিড, আর যখন এই কমিশন বা লেফটেন্যান্ট গভর্নর এই তথ্যগুলো দেখেছেন তখন তারা রাজি হলেন। ইন প্রিন্সিপাল, তখন তারা নতি স্বীকার করলেন টু মেক রিফান্ডস টু দ্য পেজেন্টস, আর তারা তখন ঠিক করলেন যে তারা পেজেন্টসদেরকে, চাষিদেরকে টাকা ফিরিয়ে দেবে। বাট হাউ মাচ মাস্ট উই পে, দে আস্কড গান্ধী, কিন্তু কত পে করতে হবে তারা গান্ধীকে জিজ্ঞাসা করলেন। They thought he would demand repayment in full of the money which they had illegally and deceitfully extorted from the sharecroppers.
তারা ভেবেছিলেন যে গান্ধী হয়তো বলবেন যে পুরো টাকা ফিরিয়ে দিতে হবে, যেটা তারা ইল্লিগালি এবং ডিসিটফুলি জোর করে এক্সটর্টেড মানে নিয়েছে চাষিদের থেকে, জোর করে চাষিদের থেকে নিয়েছে যেই টাকাটা। তারা ভেবেছিলেন যে গান্ধীজি হয়তো বলবেন সব টাকা ফেরত দিতে হবে। হি আস্কড অনলি 50%, কিন্তু গান্ধীজি তা করলেন না। তিনি বললেন শুধুমাত্র 50% দিলেই হবে। দেয়ার হি সিমড অ্যাডামেন্ট, এবং এই বিষয়ে তিনি কিন্তু কঠোর ছিলেন যে 50% মানে 50%। রাইটস রেভারেন্ড জে জেড হগ, যে রেভারেন্ড মানে কি মাননীয়, আমরা কোনো ব্যক্তিকে যেরকম মাননীয় বলি, মাননীয়, পূজনীয়, সম্মানীয়, এই রেভারেন্ডটা সেই অর্থে ব্যবহৃত হয় কোনো ব্যক্তিকে সম্মান দেখানোর জন্য, সম্মান দিয়ে কথা বলার জন্য। রাইটস রেভারেন্ড জে জেড হগ। জে জেড হগ কে ছিলেন? আ ব্রিটিশ মিশনারি ইন চম্পারন হু অবজার্ভ দ্য এন্টায়ার এপিসোড অ্যাট ক্লোজ রেঞ্জ। জে জেড হগ ছিলেন একজন ব্রিটিশ মিশনারি যিনি এই চম্পারনের পুরো এপিসোডটা সামনে থেকে দেখেছেন। তিনি এই কথাটা লিখলেন যে এই বিষয়ে গান্ধীজি কিন্তু অ্যাডামেন্ট ছিলেন, কঠোর ছিলেন। Thinking probably that he would not give way, the representative of the planters offered a refund to the extent of 25%. তারা ভেবেছিলেন যে গান্ধীজি হয়তো এখান থেকে আর নড়বেন না, কিন্তু প্ল্যান্টার যারা নীলকর সাহেব, তারা বললেন যে আমরা হাইয়েস্ট 25% পর্যন্ত রিফান্ড দিতে পারি। অ্যান্ড টু হিজ অ্যামিউজমেন্ট, আর অবাক করা বিষয় কি ছিল, মিস্টার গান্ধী টুক হিম অ্যাট হিজ ওয়ার্ড, আর মানে মহাত্মা গান্ধী এই কথাতেই রাজি হলেন। দাস ব্রেকিং দ্য ডেডলক, আর এইভাবেই এই অচল অবস্থা শেষ হয়। ডেডলক মানে অচল অবস্থা, এই যে একটা কি হবে কি না হবে এই অচল অবস্থা এখানেই শেষ হয়। দিস সেটেলমেন্ট ওয়াজ অ্যাডপ্টেড আনঅ্যানিমাসলি বাই দ্য কমিশন, আর এই সেটেলমেন্টটাই কমিশন উইদাউট এনি অপোজিশন, আনঅ্যানিমাসলি মিনস উইদাউট এনি অপোজিশন, কোনো তারা তর্ক বিতর্ক না করেই এটাই সর্বসম্মতিক্রমে এই ডিসিশনটাকেই মেনে নিলেন। কোন ডিসিশনটা? যে 25% সেটেলমেন্ট করা হয়েছে, তারা 25% টাকা চাষিদেরকে ফিরিয়ে দেবে। Gandhi explained that the amount of the refund was less important than the fact that the landlords had been obliged to surrender part of the money and with it পার্ট অফ দেয়ার প্রেস্টিজ। গান্ধীজি তখন বললেন যে কত টাকা পেলাম সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে এই ল্যান্ডলর্ডেরা যারা এতদিন ধরে কৃষকদের উপর অমানবিক অমানসিক অত্যাচার করেছে, তারা এখন সারেন্ডার করতে বাধ্য হলো, তারা নথি স্বীকার করতে বাধ্য হলো, তারা তাদের টাকার কিছু একটা অংশ চাষিদেরকে দিতে বাধ্য হলো, এবং টাকার থেকেও বড় কথা তারা তাদের মান সম্মান দিতে বাধ্য হলো। তারা যে সবসময় নিজেদেরকে বড় হিসাবে দেখাতো, সেই জায়গা থেকে তাদের আজ সরে আসতে হলো। চাষিদের কাছে তারা দেখাতো যে আমাদের মতো শক্তিশালী আর কেউ নেই, কিন্তু আজকে তাদের প্রেস্টিজ ডাউনে হলো, তাদের প্রেস্টিজ ডাউন হলো। Therefore, as far as the peasants were concerned, আর যখনই এই চাষিরা কনসার্ন হলো, তারা তাদের বিষয়গুলো সম্পর্কে জানলো, the planters had behaved as lords above the law. চাষিরা যত সময় না জানতো তার আগে পর্যন্ত তারা তাদেরকে লর্ড হিসাবে ব্যবহার করতো, তারা আইনের উপর দিয়ে কথা বলতো। নাও কিন্তু এখন কি হলো, the peasants saw that he had rights. এখন peasantsরা চাষিরা কি দেখলো, যে আমাদেরও অধিকার আছে, and defenders, আর আমরাও প্রতিবাদ করতে পারি, আমাদেরও রক্ষা করার জন্য মানুষ আছে। he learned courage, আর এই চাষিরা কি শিখলো? সাহস, তারা সাহস দেখানো শিখলো। তো ফ্রেন্ডস, আজ এখানেই শেষ করছি, কারণ এই পরের পার্টটা আমরা দেখব, এটা চম্পারণ এপিসোড এখানেই শেষ হচ্ছে, এবং এর পরে আমরা দেখব যে গান্ধীজি চম্পারণের সোশ্যালি তাদের সামাজিকভাবে উন্নত করার জন্য তিনি কি করেছিলেন, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, এসব তিনি করেছিলেন। এটা আমরা পরের পার্টে দেখি, কারণ এই পার্টে যদি আমি এখনই শেষ করতে যাই এটা অনেক বড় হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, আর আমাদের চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। ধন্যবাদ।